হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার ভৌত বিজ্ঞানের 265 পেজের যে সেটটি, সেই সেটের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো পেজ নম্বর 265 আমাদের প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের কোশ্চেন। তো প্রথমে প্রশ্ন আছে এমসিকিউ। আমরা এমসিকিউ গুলো সলভ করে তারপর এক এক করে বড় কোশ্চেনগুলো সমাধান করব। প্রথম কোশ্চেন কি বলছে, থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা কত? তো একের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1200 ডিগ্রি সেলসিয়াস। থার্মোস্ফিয়ারের মধ্যে কি কি দেখা যায়? মেরুজ্যোতি এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এখানে আকাশকে কালো দেখা যায়, ঠিক আছে, কারণ বায়ুমণ্ডল না থাকার কারণে। 2 নম্বর বলছে স্থিতিশীল উন্নয়নের জন্য কোন জ্বালানি ব্যবহার আবশ্যিক? দুইয়ের সঠিক উত্তর অপশন সি, জলবিদ্যুৎ ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর কোশ্চেন কি বলছে, পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কি হবে? এই সঠিক উত্তর পি অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে, 2 মোল NO জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের STP তে আয়তন কত হবে? তা তোমাদের আগে রিঅ্যাকশনটা জানতে হবে। সোডিয়াম অর্থাৎ Na প্লাস এর সঙ্গে কি জলের বিক্রিয়া হবে, কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। আর কি উৎপন্ন হবে বলতো? হাইড্রোজেন। এটাকে ব্যালেন্স করে দাও, এখানে 2 বসিয়ে দাও, এখানেও 2, এখানে 2, বাস। কোশ্চেনে কি বলছে 2 মোল, তাহলে 2 মোল আছে সোডিয়াম থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন, এখানে কত মোল বলছে? 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাহলে 1 মোল মানে কত? 22.4 লিটার। তাহলে অপশনে কি 1.4 লিটার 22.4 লিটার আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.9 10⁻⁶ পার ডিগ্রি সি হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, তাহলে আলফা ইকুয়াল টু আমাদের সূত্র কি? গামা বাই 3, ঠিক আছে। গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামা ইকুয়াল টু 3 ইনটু আলফার মান কত? 1.9 ইনটু 10⁻⁶ কত? -6, তাহলে 5.7 ইনটু 10⁶ অবলিক ডিগ্রি সি, 5.7, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 1-5 সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, বলছে তাপ পরিমিতার একক কি হবে? তো 1-6 সঠিক উত্তর অপশন এ, ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স। 7 নম্বর কোশ্চেন কি বলছে, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর মেরু ও ফোকাসের মধ্যে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি কি হবে? 7 নম্বর কোশ্চেন সঠিক উত্তর দর্পণের পেছনে অসৎ বিম্ব গঠিত হবে। অপশন এ। 1-8 কি বলছে, গ্লিসারিনের মধ্যে কাঁচ নির্মিত কোনো বস্তুকে ডুবিয়ে দিলে বস্তুটি অদৃশ্য হয়ে যায়, কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গ্লিসারিন এবং কাচের প্রতিসরাঙ্ক সমান থাকার কারণে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর বলছে 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রন থাকে, কতগুলো ইলেকট্রন থাকে? অপশন এ 6.25 10⁻17। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 10 কোশ্চেন, ইউরেনিয়াম 235-92 নিউক্লিয়াস থেকে একটি আলফা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কি হবে? মনে রাখবে, একটি আলফা বেরিয়ে ভর সংখ্যা কত কমে? 35 এর থেকে 4 কমবে, তাহলে -231 হবে। আর পারমাণবিক সংখ্যা 92 আছে, তার থেকে 2 কমবে, তারপরে 90, তাহলে 231 90 দেখো কোথায় আছে?
অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 10-এর অপশন বি। নেক্সট কোশ্চেন, সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সিজিয়াম। আর তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সমযোজী যৌগের কোন ধর্ম দেখা যায় না? বলো, 12 সঠিক উত্তর কি হবে? তড়িৎ পরিবাহিতা ধর্ম দেখা যায় না। ঠিক আছে, অপশন বি। 13 নম্বর কোশ্চেন বলছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে কারা? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। নেক্সট 14 কোশ্চেন, নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটিতে ত্রিবন্ধন আছে? অপশন সি, অ্যাসিটিলিনে ত্রিবন্ধন দেখা যায়। ঠিক আছে, অপশন সি। নেক্সট 15 কোশ্চেন বলছে বাতাসে কোন গ্যাসটির উপস্থিতিতে চকচকে রূপার বাসন কালো হয়ে যায়? মনে রাখবে, হাইড্রোজেন সালফাইড রূপার সংস্পর্শে কালো হয়ে যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের এমসিকিউ 15টি হয়ে গেল। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করব। গ্রুপ বির প্রথম প্রশ্ন কি বলছে? 1 নম্বর বলছে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফর্ম থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? বলো, একের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক্লোরিন হবে সঠিক উত্তর, Cl2। 2.2 বলছে কাঠ, কয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? সঠিক উত্তর কি হবে? পেট্রোল হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। সৌরদগ্ধ বা সানবার্ন কাকে বলে? সঠিক উত্তর হচ্ছে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের শরীরে কালো ছোপ পড়ে, একে সৌরদগ্ধ বলা হয় বা সানবার্ন বলা হয়। 2-4 কি বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কত? সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা তোমাকে বলতে বলছে, তাহলে কি হবে? মাত্রাটা হবে এম এল স্কোয়ার টি মাইনাস 2 মোল ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? বলো, লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান কত হবে? লিটার অ্যাটমসফিয়ার আর এর মান হচ্ছে 0.082। ঠিক আছে, লিটার অটম মোল ইনভার্স কে ইনভার্স একক হবে। ঠিক আছে, নেক্সট সেলসিয়াস স্কেলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻c ডিগ্রি সি ইনভার্স হলে ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ হবে আলফা ইকুয়াল টু 5/9 ইন্টু 17 সেলসিয়াস স্কেলে মানটা গুণ করতে হবে। এটাই অ্যান্সার হবে, এখানে ডিগ্রি এফ হবে। ঠিক আছে, নেক্সট শূন্যস্থানের তাপ পরিমিতাঙ্কের মান কত? শূন্যস্থানের তাপ পরিমিতাঙ্কের মান কত? মনে রাখবে, শূন্যস্থানের তাপ পরিমিতাঙ্কের মান হচ্ছে 0। ঠিক আছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? উত্তর হচ্ছে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। দিনের বেলা আকাশকে নীল দেখায় কোন ধর্মের জন্য? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কোন ধর্মের জন্য? বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট 2-7 বলছে রোধের মাত্রা কি? আর এর মাত্রা কি? এম এল স্কোয়ার
T-3 I-2, এটা হচ্ছে রোধের মাত্রা। ফিউজ তার মূল বর্তনীতে কোন সমবায় যুক্ত থাকে? উত্তর হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত থাকে। দুটি অ-ওহমীয় পরিধির উদাহরণ দাও। দুটি অ-ওহমীয় পরিধির নাম হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, ট্রায়োড, এগুলো লিখবে, ঠিক আছে? ডায়োড এবং ট্রানজিস্টর। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এই সঠিক উত্তর হচ্ছে কি হবে? তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক ওয়াট ঘন্টা। তো আমাদের এবার মেসিং করব। মেসিং এর এক, অ্যাসিটিক অ্যাসিড হবে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এটার সঙ্গে হবে 2 নম্বর। কাজ কি? কাজ হচ্ছে তড়িৎ অপরিবাহী, তাই তো? তড়িৎ অপরিবাহী, একের সঙ্গে মেসিং হবে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে ফ্লোরিন হবে 4 নম্বর। আর একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিস্টান, অপশন 3। তো আমাদের মেসিং কমপ্লিট। এবার হচ্ছে 2 এর 12 কোশ্চেন। ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাইতে বলছে, ঠিক আছে? এদের ঋণাত্মকতা অনুসারে সাজাইতে বলছে। তাহলে ফ্লোরিন F গ্রেটার দ্যান ক্লোরিন, গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? এদের মধ্যে আয়োডিন হচ্ছে কঠিন পদার্থ, ব্রোমিন হচ্ছে তরল পদার্থ, ক্লোরিন হচ্ছে গ্যাস, ঠিক আছে? পর্যায় সারণীতে 17 নং শ্রেণীতে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। এগুলো পর্যায় সারণীতে 17 নং শ্রেণীতে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন। 13 নম্বর বলছে দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে গ্যাসীয় তরল কঠিন ভৌত অবস্থায় মৌল বর্তমান? এই কোশ্চেনটি এখনই বললাম 17 নং শ্রেণীতে, অর্থাৎ হ্যালোজেন মৌলগুলি কঠিন তরল গ্যাসীয় অবস্থায় 17 নং শ্রেণী। 14 নম্বর কি বলছে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? খুবই ভালো একটি প্রশ্ন। কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? ক্যাথোডের ভর বৃদ্ধি পায়, ঠিক আছে? রূপার উপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? রূপার উপর সোনা, তাহলে সোনার একটি তড়িৎ বিশ্লেষ্য কি হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। আর যদি রূপা হতো তাহলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড হতো, ঠিক আছে? অথবা উত্তর হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম কি? ইউরিয়া। সংকেত কি? NH2CO NH2, ঠিক আছে? এটা হচ্ছে ইউরিয়া। নেক্সট কোশ্চেন কি বলছে? অথবা বলছে সিলভার নাইট্রেট জ্বলিত দ্রবণে হাইড্রোজেন সালফার চালনা করে যে কালো বর্ণের অধক্ষেপ পড়ে তার সংকেত লিখতে বলছে, ঠিক আছে? সংকেতটা কি হবে? Ag2S, সিলভার সালফেট। নেক্সট বলছে মেলামাইন প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? মেলামাইন প্রস্তুতি কি তৈরি ব্যবহার করা হয়? ইউরিয়া ব্যবহার করা হয়। সংকেত NH2CO NH2। নেক্সট, আচ্ছা 17 নম্বর বলছে C2H6 সংকেত দ্বারা দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগের নাম শনাক্তকরণ করতে বলছে। তাহলে আমরা একটা সংকেত কি করতে পারি? একটা করতে পারি হচ্ছে CH3 CH2OH। কয়টা কার্বন আছে? দুটো, হাইড্রোজেন 5টা, দুটো 6টা, অক্সিজেন একটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? ইথাইল অ্যালকোহল। তাহলে আর একটা কি লিখতে পারি? আর একটা লিখতে পারি CH3OCH3। এখানে দেখো, লক্ষ্য করো কার্যকরী মূলক কি আছে। এক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে OH, আর এক্ষেত্রে কার্যকরী মূলক ইথার। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ঠিক আছে? ডাইমিথাইল ইথার। নেক্সট কোশ্চেন কি বলছে?
নেক্সট কোশ্চেন বলছে এলপিজির মূল উপাদানের গঠন সংকেত কি? মূল উপাদান কি? বিউটেন, CH4, H10। এটার গঠন সংকেত কি হবে? 4টা কার্বন, 4 দেখে কি আছে? 4টে হাইড্রোজেন আছে। এটা হচ্ছে এদের গঠন সংকেত। এখানে হাইড্রোজেন দাও, ঠিক আছে, হাইড্রোজেন এরকম 10টা হাইড্রোজেন আছে, ঠিক আছে। কার্বনের যেহেতু 4টে বন্ধন, তার জন্য 4টি হাত। এটা হলো আমাদের এলপিজির মূল উপাদানের গঠন সংকেত। একই রকম ভাবে যদি সিএনজির মূল উপাদানের গঠন সংকেত চাই তাহলে কি হবে? CH4, কার্বন থেকে মাস পাবো, 4 দিকে 4টি হাইড্রোজেন থাকবে। নেক্সট, নেক্সট বলছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত কি হবে? ঠিক আছে, টেট্রা ব্রোমো ইথেনের গঠন সংকেত চেয়েছে, তাহলে কি হবে? হবে হচ্ছে সির সঙ্গে সিঙ্গেল বন্ড, এদিকে একটা এইচ দাও, এদিকে একটা এইচ দাও, এখানে একটা বিআর, উপরে বিআর, নিচেও বিআর, উপরে বিআর। এটা হচ্ছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে গেল। এবার যে সমস্ত নিউমেরিক্যাল প্রশ্নগুলির সলিউশন এক নজরে দেখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলি বই থেকে, নোট বই বা টেক্সট বই যেখান থেকে পড়ো সেখান থেকে পড়ে নেবে। নেক্সট হচ্ছে 3-8 একটা কোশ্চেন, ভালো প্রশ্ন দিয়েছে, কোশ্চেনটি দেখে নাও। 3-8 বলছে সমগণীয় শ্রেণীর সদস্যগুলিকে বেছে নিতে বলছে, তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। সমগণীয় কি দেখি? সমগোত্রের কে কে আছে? এটা হচ্ছে কার্বক্সি অ্যাসিড, এটা ওএইচ, অ্যালকোহল, এটা কিটো, এটা অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের সংখ্যাটা বেশি পেলাম, তাই তো? তাহলে অ্যালকোহল এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে সমগণীয়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, তাহলে সবচেয়ে বেশি কোথায় আছে? CH3। CH3 প্রথমে থাকবে, ওএইচ, যেহেতু এই দুইটা সেম আছে আমরা কি করি, এখানে আরেকটা CH2 বাড়িয়ে দিই, ঠিক আছে, যেহেতু সেম আমরা চেঞ্জ করলাম। লেস দেন CH3, CH2, ওএইচ, লেস দেন লাস্ট এটা CH2, CH2, ওএইচ। এটি হচ্ছে অ্যান্সার। তারপর বলছে কার্যকরী মূলকের গঠন সংকেত একটি উদাহরণ দিতে বলছে। কার্যকরী গ্রুপ কি? বন্ড CHO, এর গঠন সংকেত করে দেখাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সূত্র কি? একই চাপ, উষ্ণতা, সমআয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এর সাথে একটি অঙ্ক আছে, বলছে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ, আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? ঠিক আছে, তো সলিউশনটা এক নজরে একটু দেখে নাও। কি বলছে? গ্যাসের চাপ বলছে, আমরা চাপটাকে ধরে নিলাম P1 এর মান P, অন্তিমে 2P হবে, V1 টা V, এটাও ধরে নিলাম, V2 হচ্ছে দ্বিগুণ বলছে, তার জন্য, ঠিক আছে। 27°C আছে, এটাকে কেলভিন করলে কি হবে? 27 এর সঙ্গে 273 যোগ 300 কে T2 এর মান বার করতে বলছে। তাহলে তোমরা কি করবে? এর মানটা এই সূত্রে বসে দেবে, P1 V1 বাই T1, P2 V2 বাই T2। এই সূত্রে ফর্মুলায় বসার পর দেখবে এখানে PV PV কেটে যাবে, তাহলে থাকবে 4, 4 দিয়ে 300 কে গুণ করলে হচ্ছে 1200 হবে, ঠিক আছে, 1200 কেলভিন, এবং 1200 কেলভিন থেকে 273 মাইনাস করলে আবার ডিগ্রি সি হবে। তাহলে T2 এর মান কত হবে? -927°C। ঠিক আছে, এই ছিল কোশ্চেনটির সমাধান। নেক্সট, 4-2 বলছে এসটিবিতে 1.212 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে? তো তার আগে আমাদের রিঅ্যাকশনটা তৈরি করতে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া কি ঘটে? তো সমাধানটা দেখে নাও এক নজরে।
ম্যাগনেসিয়াম কার্বনেটকে আমরা যদি HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হবে এবং জল উৎপন্ন করবে। এখানে MgCO2 এর ভরটা আণবিক ভর বের করলাম 84 গ্রাম, আর এখানে 1 মোল হচ্ছে CO2, 1 মোল CO2 উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর 1 মোল মানে কত 22.4 লিটার, তাই তো? তাহলে 84 গ্রাম থেকে 22.4 লিটার, তাহলে 1 গ্রামে কত, কোশ্চেনে কত দেওয়া ছিল 1.12 লিটার ছিল। তাহলে আমাদের ঐকিক নিয়মের মতন করে করব, এত লিটারে উৎপন্ন হয় এত গ্রাম, তাহলে 1 লিটারে এত, 1.12 লিটারে কত হবে, কাটাকাটি করে দেবে, দেখবে 4.2 গ্রাম আসবে। এটা হলো আমাদের 1.12 লিটার গ্যাসে কত গ্রাম CO2 উৎপন্ন হয় তার উত্তর। ঠিক আছে, নেক্সট। 4-2 এর অথবাকটি বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? STP তে উৎপন্ন H2 এর আয়তন কত হবে? খুব ভালো একটি প্রশ্ন, কোশ্চেনটির সলিউশন এক নজরে দেখে নাও। 4-2 এর অথবা রিঅ্যাকশনটা কি আছে? 4-2 এর অথবা রিঅ্যাকশন 3Fe প্লাস জল 4 অণু, এটার সঙ্গে বিক্রিয়া করে Fe3O4 4 অণু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। এখানে Fe2 এর আণবিক ভর বের করলাম 3 × 56, Fe এর মান হচ্ছে 56, সেখান থেকে আমরা পেলাম কত 168 গ্রাম। ঠিক আছে, আর এখানে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। আমরা কি জানি 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 4 মোল মানে কত 89.6 লিটার। এবার এখান থেকে হাইড্রোজেনের আণবিক ভর বের করলাম কত 8 গ্রাম, তাহলে 168 গ্রাম লোহা থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 8 গ্রাম, তাহলে 1 গ্রামে কত, ওই কি নিয়মের মতন করব 21 গ্রামে কত, কোশ্চেনে দেওয়া ছিল 21 গ্রাম, তাহলে 21 গ্রামে আমরা পেলাম 1 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, এবার বলছে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, তাহলে 168 গ্রামে যদি 89.6 লিটার হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে 1 লিটারে কত 21 গ্রামে কত হবে, দেখবে 11.2 লিটার আসবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। নেক্সট 4.3 কোশ্চেন কি বলছে 20 ডিগ্রি সি উষ্ণতা একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 1.50 মিটার, 100 ডিগ্রি সি তাপমাত্রায় পর্যন্ত উত্তপ্ত করলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে 17 × 10⁻⁻6 ডিগ্রি সি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে। তো সলিউশনটা দেখে নাও এক নজরে। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণটি কি, আলফা ইকুয়াল L2 - L1 বাই L1 × T2 - T1। কোশ্চেনে কি কি দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার, আলফার মান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে। এই মানগুলো বসে আমরা কার মান বের করব, L2 এর মান বের করব। তো মানগুলো বসানো হয়েছে দেখো, দেখার পর এখান থেকে আমরা হিসাব করব, ক্যালকুলেশন করে মানটা আমরা বের করতেছি, দেখে নাও এখানে সলিউশনটা দেখে নাও এক নজরে। এবার এখানে দেখো আমরা কি করছি, দশমিক তুলে দিয়ে কাটাকাটি করার পর এখানে আসলো 8 15 120, 120টিকে আমরা ভেঙে লিখলাম 12 × 100, গুণ করলে 120 হবে। এবার কি হবে 10 এর মাথায় কিছু মানে 1 আছে, তাহলে এই পাওয়ারটা থেকে একটা 1 কমবে, তার মানে মাইনাস আসলো, এটা 10 টু the -5, আর 17 এর সঙ্গে 12 গুণ করে নিলাম, তার সঙ্গে আমাদের এই যে বাম দিকে যে 1.5 মিটার 50 মিটার ছিল সেটা ডান দিকে গেলে প্লাস হয়। এবার কি করব, এখান থেকে আমরা L2 এর মান বের করব, এটা দিয়ে গুণ করলে হচ্ছে 17 আর 12 গুণ করলে 204, আর 10 টু the -5 কে আমরা লিখলাম 1 লিখে 5টা 0 দিলাম। ঠিক আছে, মাইনাস থাকলে নিচে গেলে প্লাস হয়। এবার এটাকে ভাগ করে আসলো 0.00204, এটার সঙ্গে 1.50 যোগ করে দাও, অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, L2 এর মান হবে 1.52 মিটার। নেক্সট একটা অথবা কোশ্চেন দেওয়া আছে, বলছে অথবা বলছে একটি তামার প্লেটের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিটার স্কয়ার, রোধ দেওয়া আছে 50 ওহম, এটা রোধ হবে না, এটা বেধ হবে। ঠিক আছে, কোশ্চেনটা ঠিক করে নাও, এটা বেধ হবে, বেদের মান দেওয়া আছে 50 সেমি হবে। আর দুই তলের উষ্ণতা পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস,
তামার তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে 0.5 সিজিএস এককে, প্লেটের মধ্যে 10 মিনিটে তাপ পরিবাহিতা কত হবে? তো কোশ্চেনটির সলিউশন দেখে নাও এক নজরে। 4-3 অথবা কোশ্চেন, আমাদের ফর্মুলা কি? কিউ ইকুয়াল টু কে ইন্টু θ1 মাইনাস θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কোশ্চেনে এর মান দেওয়া আছে কত? 1 মিটার স্কোয়ার, আমরা মিটারটাকে আমরা সেন্টিমিটার করবো, তার জন্য 10⁴ দিয়ে গুণ করবো, অর্থাৎ 10⁴ সেমি স্কোয়ার। কে এর মান দেওয়া আছে, তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে 0.9, বেদ দেওয়া আছে 50 সেমি। তোমাদের কোশ্চেনে রোধ লেখা আছে, এটা রোধ হবে না, ঠিক আছে, বেদ হবে 50 সেমি। আর উষ্ণতার পার্থক্য বলা আছে 100 ডিগ্রি সেলসিয়াস। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে টি 10 মিনিট, এই মিনিট থেকে তোমাকে সেকেন্ড করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে, 600 সেকেন্ড। এবার এই মানগুলো আমাদের ফর্মুলায় বসে দাও। ফর্মুলায় বসানোর পর এটা হবে, এখান থেকে আমরা কি করব, দশমিক তুলে দিয়ে কাটাকাটি করার পর একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে কি করবো, 9 × 10⁻² 120, 120কে আমরা লিখবো 12 × 10⁻²। তাহলে এখান থেকে 10⁴ আর 1, তাহলে 10⁵, আর 9 আর 12 গুণ করলে হচ্ছে 108, ঠিক আছে, 108 10⁵। এবার 108কে আমরা একটা দশমিক দিলাম, আর এখানে পাওয়ারটাকে 1 ইউনিট বৃদ্ধি করে একটা শূন্য বাড়িয়ে দিলাম, অর্থাৎ 10⁶ হলো এত ক্যালোরি। তাহলে তোমাদের বইয়ের উত্তর মিলে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, এই যে কোশ্চেনটা, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে যে দেখাও যে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস I2 মাইনাস এ, এই কোশ্চেনটি এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এই উত্তরটি ভালো করে পড়ে নেবে। 4-6 কি বলছে, একটি ভাড়া বাড়িতে এ বি দুজন ব্যক্তি 1 মাস পর পর থাকে, মানে দুজন ব্যক্তি আছে 1 মাস পর পর থাকে এরা। এ 2024 সালটা কি হবে? লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি মাসটা কি হবে? 29 দিনে হবে। আর সেই বছরটা কত দিনের? 366 দিনের হবে, ঠিক আছে। তাহলে এ 2024 সালের জানুয়ারি, বি ফেব্রুয়ারি, আবার এ মার্চ, এইভাবে ডিসেম্বর পর্যন্ত থাকলে যদি ওই বাড়িতে দৈনিক 100 ওয়াটের একটি হিটার 2 ঘন্টা, 12 ওয়াটের 3টি বাতি দৈনিক 5 ঘন্টা, 800 ওয়াটের একটি মোটর দৈনিক 30 মিনিট করে চলে, প্রতি ইউনিটের বিদ্যুতের দাম 60 টাকা করে দেয়, বছরের শেষে কে কত টাকা দিতে হবে? তার মানে ব্যাপারটা হচ্ছে, এ যদি জানুয়ারি মাস থাকে, বি আসবে ফেব্রুয়ারি মাস, আবার এ আসবে মার্চ মাস, বি আসবে এপ্রিল মাস, এরকম করে এরা 6 মাস করে থাকবে। তো দেখে নাও সলিউশনটা। 4-6 প্রশ্নের উত্তর, প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণটি কি? 400 ওয়াটের একটা আছে 2 ঘন্টা চলে, এরকম করে আমরা বসলাম। এখানে যেহেতু আমাদের কি বলছে 30/60 লিখছি ওখানে, ঠিক আছে, 30/60, কারণ 30 মিনিট ওটাকে ঘন্টা করলে 30/60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কাটাকাটি করার পর এখানে 400 ওয়াট আসছে। তো এই পুরো ওয়াটটাকে যোগ করলে আমাদের হচ্ছে 1380 ওয়াট। ওয়াটটাকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এত কিলোওয়াট, বা এটাকে তোমরা বোর্ডও বলতে পারো। এটা হচ্ছে প্রতিদিনের ব্যয়িত তড়িৎ শক্তি। এবার এই ব্যক্তির হিসাব কি? এই ব্যক্তি হচ্ছে 84 দিন, 184 দিন ছিল। এই ব্যক্তির মোট দিন কি? জানুয়ারি মাস 31, মার্চ মাস 31, মে মাস 31, জুলাই মাস 31, সেপ্টেম্বর 30, নভেম্বর 30, এটা টোটাল যোগ করলে 184 দিন। তাহলে 184 দিনে তাকে কত বিল দিতে হবে? মোট বিল দিতে হবে 1 ইউনিটের দাম 60 টাকা, তাহলে 138 ইউনিটকে 7 দিয়ে গুণ, তার সঙ্গে 184 দিন ছিল, 184 দিয়ে গুণ করলে হচ্ছে 1777.44 টাকা। এটা হচ্ছে এ ব্যক্তিকে বিল দিতে হবে। তাহলে বি ব্যক্তির ক্ষেত্রে কি হবে? বি ব্যক্তির ক্ষেত্রে মোট বিল দিতে হবে কি, যেহেতু 366 দিনের এক বছর, তার 366 থেকে আমরা কি করব, ও 184 দিন ছিল, তাহলে 184 মাইনাস করলে 182 দিন, 182 দিনের বিল তাকে দিতে হবে হচ্ছে 1758.12 টাকা। এই ছিল বি ব্যক্তির বিল। নেক্সট কোশ্চেন বলছে 4-7 অথবা, এটা কোশ্চেন প্রশ্ন উত্তর, এটা বই থেকে পড়তে হবে, টেক্সট বইয়ে করে দেওয়া আছে, সেখান থেকে পড়লেই হবে। 4-7 অথবাটা দেখো, দুটি সমান রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান, রোধ দুটি সমান্তরাল সময়ের তুল্য রোধের মান অপেক্ষা 3 ওহম বেশি, রোধ দুটির মান কত হবে? যেহেতু দুটো রোধই সমান, তাহলে আর এর মান বের করলেই আমাদের आंसर হবে। তাহলে দেখে নাও সলিউশনটি এক নজরে। 4-7 অথবা, ধরি প্রতিটি রোধের মান আর ওহম, ঠিক আছে, শ্রেণী সময়ের তুল্য রোধ, তাহলে কি হবে, দুইটা রোধে যেহেতু আর ওহম, তাহলে আর প্লাস আর, অর্থাৎ 2R আসলো শ্রেণী সময়ের তুল্য রোধ, এটাকে আমরা RS ধরে নিয়েছি, তাহলে RS = 2R, RS এর মান কত? 2R।
এটা হচ্ছে শ্রেণী সময়ের তুল্যরোধ। সমান্তরাল সময়ের তুল্যরোধ কি হবে? আরপি ধরে নিলাম। সমান্তরাল সময়ের তুল্যরোধ আরপি যদি হয়, আমাদের সূত্র কি? রোধ দুটির গুণফল নিচে রোধ দুটির যোগফল, তাহলে R1 R ইন্টু আর বাই আর প্লাস আর। এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? আর গুণ করলে আর স্কোয়ার, নিচে 2r। এই আর আর স্কোয়ার কেটে দাও, তাহলে থাকতে 4, তাহলে r/2। এটা হচ্ছে সমান্তরাল সময়ে তুল্য রোধের ভ্যালু, ঠিক আছে? এবার আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেনে কি লিখতে পারি? RS টা কি হবে? সমান্তরাল সমবায়ের শ্রেণী তার থেকে 3 বেশি, ওই জন্য কি করছি? RS ইকুয়াল RS এর তুল্যরোধ সমান্তরাল সময়ে 3 থেকে বেশি, তাহলে এটা যোগ করে দিয়েছি। এবার RS এর মান আমরা কত বের করছিলাম? 2r, তাহলে 2r এখানে বসে দিলাম। RP মানে কত? r/2, তার সঙ্গে প্লাস। এবার আর গুলোকে আমরা বাম দিকে নিয়ে গেলাম, এখান থেকে আর কমন নিয়ে লসাগু করো। লসাগু করার পর দেখবে 3/2 আসবে, ঠিক আছে? বা 3 এখানেই ক্যান্সেল করা যায়, তাহলে আর ইকুয়াল টু কত আসবে? 2 ওহম। তাহলে প্রতিটি রোধের মান হবে 2 ওহম ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এক নজরে সলিউশনটা আরেকবার দেখে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট 4-8 কোশ্চেনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্টার্ট দিলাম। দেখো, একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, এটিকে একটি 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। নির্ণয় করতে বলছে বর্তনীর প্রবাহ মাত্রা অর্থাৎ আই এর মান আর নষ্ট ভোল্টের মান তোমাকে বের করতে বলছে। তো দেখে নাও সমাধানটা। আমরা কি জানি? প্রবাহ মাত্রা ইকুয়াল টু তড়িৎচালক বল বাই রোধ দুটির যোগফল, অর্থাৎ বহিবর্তনী রোধ অভ্যন্তরীণ রোধের যোগফল। কোশ্চেনে কি দেওয়া আছে? তড়িৎচালক বলের মান দেওয়া আছে 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? 1 ওহম, আর বহিবর্তনী রোধ দেওয়া আছে 2 ওহম। এখান থেকে এই মানগুলো বসানোর পর আমরা প্রবাহ মাত্রা পেয়ে যাব। তাহলে বসানোর পর কত আসলে? 1.5 আর 2 + 1, তার মানে 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 0.5 এম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রার মান কত পেলাম? 0.5 এম্পিয়ার। এবার আমাদের নষ্ট ভোল্ট বের করতে বলছে। নষ্ট ভোল্টের সূত্র কি? আই ইন্টু স্মল আর, অভ্যন্তরীণ রোধ। তাহলে আই এর মান আমরা বের করেছিলাম 0.5, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1, এটাকে গুণ করলে 0.5 ভোল্ট। নেক্সট, এটাই এই কোশ্চেনের লাস্ট নিউমেরিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনটি আমাদের শেষ কোশ্চেন আজকে। কি বলছে? এ বি সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n, n+1। এখানে কি বলছে? বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ এবং সি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? এদের মধ্যে কার বিজন ক্ষমতা বেশি? আর এ ও সি যুক্ত হয়ে কোন যৌগ গঠন করবে তার সংকেত লিখতে বলছে। এখানে একটা কথা স্পষ্ট করে বলা আছে, বি এস সি নিষ্ক্রিয় মৌল। আমরা কি জানি? আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোথায় অবস্থিত? 18 নং শ্রেণীতে অবস্থিত, তাই তো? 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। তো দেখে নাও সলিউশনটা। যেহেতু বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, তাই পর্যায় সারণীতে এটা 18 নং শ্রেণীতে অবস্থিত হবে, তাই তো? এবার দেখো, এখান থেকে যেহেতু 18 2 কম, এ মৌলটি তাহলে n-2, তার নিষ্ক্রিয় গ্যাসের 2 ঘর আগে থাকবে, অর্থাৎ এ হচ্ছে 16 নং শ্রেণীতে অবস্থিত হবে। এবার সি মৌলটি কি হবে? তার থেকে 1 বেশি, অর্থাৎ 18 আর যোগ নিষ্ক্রিয় মৌল হচ্ছে 18 + 1, তার মানে 19। এটার ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 8 8 1। এই যে শেষ কক্ষে ইলেকট্রন 1 বা 2 যদি থাকে, তাহলে আধুনিক পর্যায় সারণীতে 1 থাকলে প্রথম শ্রেণী, 2 থাকলে দ্বিতীয় শ্রেণী। আবার যদি 2 এর পরে 3 থেকে শুরু করে যদি 3 4 5 6 থাকে, তাদের সঙ্গে আমাদের কি করতে হবে? 12 যোগ করতে হবে, 12 যোগ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রথম শ্রেণীতে অবস্থিত, এটা ক্ষার ধাতু। এবার কি বলছে? গ্রুপ এর মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে বলে এদের বিজন ক্ষমতা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? তাই এখানে সি মৌলের বিজন ক্ষমতা সর্বাধিক হবে। এবার যোজ্যতার কোর্স অনুযায়ী যৌগটা কি হবে? C2A, এই যৌগ গঠন করবে। তো এই ছিল আজকে ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করবে, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখনো অবধি যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, প্রত্যেকে জয়েন করে নেবে, কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষার আগে লেটেস্ট সাজেশন প্রোভাইড করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।